Good morning, dear students. Hope you are all safe and sound. Today I am with the students of class 9 and 10 with your grammar class. I will try to discuss some important rules of doing passage narration. So, dear students, listen to me attentively. Rules of passage narration. First one, ডাইরেক্ট স্পিচ এ রিপোর্টিং ভার্ব সংক্ষেপে লিখেছি আমি আরভি মানে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যেখানে থাকুক না কেন ইনডাইরেক্ট করার সময় তা রিপোর্টেড স্পিচের আগে বসবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয় জানো রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটি। যেই অংশটা ইনভার্টেড কমার ভিতরে থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ডাইরেক্ট স্পিচে সেই রিপোর্টিং ভার্বটি যেই অংশে যেই পার্টে থাকুক না কেন ইনডাইরেক্ট করার সময় আমরা সেটাকে রিপোর্টেড স্পিচের আগে নিয়ে আসব। এখানে লিখেছি আই ওয়াজ ইল, দ্য গার্ল সেড। এই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টেড ভার্ব পরে আছে, এখন আমি ইনডাইরেক্ট করার সময় কি করব, রিপোর্টিং ভার্বকে আগে নিয়ে আসব। তাহলে আমরা কি লিখব এখন, দ্য গার্ল সেড দ্যাট শি হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে চেঞ্জ হয়ে কি হয়, হ্যাড বিন ইল। আমাদের ওটা পরে ছিল, ইনডাইরেক্ট করার সময় আমরা রিপোর্টিং ভার্বকে কোথায় নিয়ে এসেছি, আগে নিয়ে এসেছি। নেক্সট ওয়ান, ফার্স্ট স্পিকার প্রশ্ন করলে সেকেন্ড স্পিকার উত্তর দেয়। ডাইরেক্ট স্পিচে যখন ফার্স্ট স্পিকার কোয়েশ্চেন করে সেকেন্ড স্পিকার তখন কি করে, অ্যান্সার দেয়। সেকেন্ড স্পিকারের ওই স্পিচটি ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে সেকেন্ড স্পিকার যেই স্পিচটা দেয়, ফার্স্ট স্পিকার কোয়েশ্চেন করলো, সেকেন্ড স্পিকার যে স্পিচটা দেয় ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে সেটি কি হয়, সেকেন্ড স্পিকারের বক্তব্যটাকে আমরা কিভাবে লিখব, অ্যান্সার দ্যাট অর রিপ্লাইড দ্যাট। সে যে কথাটাকে বলে সেটাকে আমরা সেইড দ্যাট না বলে কি লিখব, অ্যান্সার দ্যাট অর রিপ্লাইড দ্যাট। আমি একটা এক্সাম্পল লিখি, তাহলে তোমাদের কাছে জিনিসটি আরও বেশি করে ক্লিয়ার হবে। যেমন দ্য টিচার সেড হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। The student said my name is করিম। হ্যাঁ, তাহলে ফার্স্ট স্পিকার প্রশ্ন করেছে, ফার্স্ট স্পিকার মানে দ্য টিচার প্রশ্ন করেছে হোয়াট ইজ ইউর নেম, সেকেন্ড স্পিকার উত্তর দিয়েছে মাই নেম ইজ করিম। এখন আমি এটাকে যদি ইনডাইরেক্ট করি তাহলে কি হবে, দ্য টিচার সেটা কি হয়ে যাবে, আস্কড হোয়াট হিজ নেম ওয়াজ। এইবার আসো সেকেন্ড স্পিকার সেটটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে দ্য স্টুডেন্ট সেটটা চেঞ্জ হয়ে কি হবে, রিপ্লাইড দ্যাট, অর রিপ্লাইডের জায়গায় কি লিখতে পারো, অ্যান্সার্ড দ্যাট হিজ নেম, এমিজার থাকলে চেঞ্জ হয়ে কি হয়, ওয়াজ ওয়ার, হিজ নেম ওয়াজ করিম। হ্যাঁ, সেকেন্ড রুলসটাতে এটা বোঝাতে চেয়েছি, সেকেন্ড স্পিকার যে অ্যান্সারটা দিবে সেটা কিসে হবে, সে কিভাবে বলবে, সেটা আমরা কিভাবে লিখব, রিপ্লাইড দ্যাট অর অ্যান্সার দ্যাট। এটা রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, রিপ্লাইড দ্যাট, অথবা তুমি রিপ্লাইড দ্যাটের পরিবর্তে কি লিখতে পারতে লার্নার্স, অ্যান্সার্ড দ্যাট। পরে আমরা চলো পরের রুলসে যাই। I hope that you have understood these two rules.
Now we are going for another rule. Dear students, next rule, অনেক সময় কোশ্চেন এবং আনসারের অনুল্লিখিত অংশে অনুধাবন করে ইনডাইরেক্ট স্পিচে তা সম্পূর্ণ করে লিখতে হবে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে কোয়েশ্চেন করার পরে অ্যান্সারটার পুরো অংশটা দেয়া থাকে না, অ্যান্সারের পরের অংশটা হয়তো অবজেক্টটা দেয়া থাকে অথবা একটু অংশ দেয়া থাকে, সেটা তোমাকে রিয়েলাইজ করে আগের বক্তার বক্তব্যকে ভালো করে ফলো করে রিয়েলাইজ করে অনুধাবন করে পরে যখন তুমি ইনডাইরেক্ট করবা তখন শুধু ওই অংশটা লিখলে হবে না, সম্পূর্ণ একটা কি লিখতে হবে, সেন্টেন্স লিখতে হবে। ডিয়ার লার্নার্স, কি বলেছে আমি বুঝতে পেরেছো? আরেকবার রিপিট করছি আমি। অনেক সময় কোয়েশ্চেন এবং আনসারের ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচে কি থাকে, যেটা অ্যান্সার করে সেটা কি থাকে, পুরাটা উল্লেখ থাকে না, তার কথার কিছু অংশ দেওয়া থাকে। এখন তোমাকে কি করতে হবে, ইনডাইরেক্ট করার সময় সেই অংশটাকে আগের বক্তার বক্তব্যকে ফলো করে রিয়েলাইজ করে ইনডাইরেক্ট করার সময় সম্পূর্ণ অংশটা লিখতে হবে। যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি, দেখো, আই সেড টু হিম হাউ লং উইল ইউ স্টে, হি সেড ফর 5 years। পরের দেখো পরের বক্তা সেকেন্ড স্পিকার যে অ্যান্সারটা দিয়েছে তার অ্যান্সারের কিছু অংশ পরের অংশটা দিয়েছে ফর 5 years। আগের বক্তা জিজ্ঞেস করেছিল হাউ লং উইল ইউ স্টে, পরের স্পিকার বলেছে ফর 5 years। এখন আমি যখন ইনডাইরেক্ট করব তখন শুধু ফর 5 years এটা লিখলে হবে না, এই সেন্টেন্সটাকে কমপ্লিট একটা সেন্টেন্সে লিখতে হবে। তাহলে আমরা ইনডাইরেক্ট করলে কিভাবে লিখব, আই আস্কড হিম, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই টু এর পরিবর্তে কি বসেছে, আস্কড। আই আস্কড হিম, হাউটা বসে গেছে, WH কোয়েশ্চন থাকলে ইফ না বসে হাউ বসে। হাউ লং, হি উইলটা উড হয়েছে, হি উড স্টে। হি সেড, এটা সে উত্তর দিয়েছে। আগের রুলসে আমরা বলেছিলাম সেকেন্ড স্পিকার অ্যান্সার দিলে সেটা কি হবে, রিপ্লাইড। হি রিপ্লাইড, তাহলে আমরা সেড না লিখে এখন কি লিখব, হি রিপ্লাইড দ্যাট, হ্যাঁ, ফর 5 years। তাহলে আগের বক্তার বক্তব্যকে অনুসরণ করো, হাউ লং উইল ইউ স্টে, সে নিশ্চয়ই অ্যান্সার দিয়েছিল কি, আই উইল স্টে ফর 5 years। এখন আমি যখন ইনডাইরেক্ট করব পুরো সেন্টেন্সটা লিখব, তাহলে কি হবে, হি রিপ্লাইড দ্যাট হি উড স্টে ফর 5 years। ফর 5 years, দেখো এখানে শুধু কি ছিল, 5 years। তাহলে এটা আমরা হি উড স্টে, এটা আমরা কোথায় পেয়েছি, আগের বক্তার বক্তব্যকে ফলো করে। উইল, হাউ লং উইল ইউ স্টে, সে নিশ্চয় অ্যান্সার দিয়েছে আই উইল স্টে, তাহলে আইটা কি হয়ে গেল, হি, উইলটা কি হয়েছে, উড, হি উড স্টে ফর 5 years। এভাবে যদি কোনো সেন্টেন্সে কি থাকে, কোনো বক্তার বক্তব্য যদি অসম্পূর্ণ থাকে, তোমাকে আগের বক্তার বক্তব্যকে কি করে ফলো করে, তখন তোমাকে কি করতে হবে, বাক্যটাকে ইনডাইরেক্ট করার সময় কমপ্লিটলি লিখতে হবে, এটা মনে রাখবে। লেটস গো ফর আওয়ার নেক্সট রুল। দেখো কি লিখেছে এখানে, কোনো স্পিকারের পরপর একাধিক স্পিচ থাকে তাহলে দ্বিতীয় বা পরবর্তী সেন্টেন্সের জন্য, অর্থাৎ একটা প্যাসেজ ন্যারেশনে একই বক্তার পরপর যদি একাধিক কি থাকে, বক্তব্য থাকে, পরপর একটা কথা বললো পরে আরেকটা স্পিচ দিল, পরে আরেকটা স্পিচ দিল, একাধিক যদি স্পিচ থাকে তাহলে আমরা কি করব, দ্বিতীয় বা পরবর্তী স্পিচের জন্য বা সেন্টেন্সের জন্য কি লিখব, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডেড, অলসো সেড, অ্যাগেইন সেড, ফার্দার অ্যাডেড, মোর ওভার অ্যাডেড,
কার ক্ষেত্রে লিখবো এটা? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয়, সেন্টেন্সগুলো যদি অ্যাসার্টিভ হয়, বক্তা যদি পরপর 2টা বা 3টা স্পিচ দিয়ে থাকে, তাহলে আমরা পরবর্তী স্পিচগুলোর জন্য কি লিখবো? আরেকবার বলছি, অ্যাডেড, অলসো সেড, অ্যাগেইন সেড, ফার্দার অ্যাডেড, মোর ওভার অ্যাডেড। কোন সেন্টেন্সের ক্ষেত্রে লিখবো? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সে যদি পরপর কয়েকটা কি করে কোয়েশ্চেন করে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি লিখবো? অলসো আস্কড, অ্যাগেইন আস্কড, ফার্দার আস্কড। Dear students, I hope that you have understood what I have said. Next one, ডাইরেক্ট স্পিচে স্যার থাকলে ইনডাইরেক্ট করার সময় স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি অর পোলাইটলি বসে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি কি থাকে? স্যার থাকে, তখন তুমি ইনডাইরেক্ট করার সময় স্যারের পরিবর্তে আমরা কি লিখব? হি রেসপেক্টফুলি সেড দ্যাট অর পোলাইটলি সেড দ্যাট। দো দিস রুলস ইউ নো, সো I have tried to remember you again. Now we are going for another rule. I have written here, direct speech e sorry থাকলে indirect speech e reporting verb হিসেবে, ডাইরেক্ট স্পিচে যদি কি থাকে? সরি থাকে, ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তে আমরা কি লিখব? অ্যাপোলোজাইজড অর এক্সপ্রেসড হিজ অর হার গ্রিফ অর রিগ্রেট। যেমন এক্সাম্পল দিয়েছি, দেখো, সরি স্যার, আই উইল লার্ন টুমরো সেড দ্য স্টুডেন্ট। তাহলে আমরা সরির পরিবর্তে কি লিখব এখানে? সেডের, সরি এর পরিবর্তে রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে কি লিখেছি? দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড। সরি এর পরিবর্তে রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে ইনডাইরেক্ট স্পিচে কি লিখেছি? দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড অ্যান্ড সেড দ্যাট হি উড, আইটা চেঞ্জ হয়ে হি হয়েছে, হি উড উল্টা উড হয়েছে, লার্ন দ্য নেক্সট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। অথবা এটাকে তোমরা অন্যভাবে লিখতে পারো, দ্য স্টুডেন্ট এক্সপ্রেসড হিজ অর হার রিগ্রেট অর হিজ অর হার গ্রিফ অ্যান্ড সেড দ্যাট হি উড লার্ন দ্য নেক্সট ডে। ইউ ক্যান রাইট বোথ দ্য অ্যান্সার অ্যান্ড বোথ আর কারেক্ট। ইউ ক্যান রাইট হুইচ ইউ ফাইন্ড ইজিয়ার। তাহলে কি বলেছে? সরি থাকলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে অ্যাপোলোজাইজড অর এক্সপ্রেসড হিজ গ্রিফ অর রিগ্রেট লিখতে হবে, যেমন এখানে আমরা লিখেছি। লেটস গো ফর নেক্সট রুল। আওয়ার নেক্সট রুল, ডাইরেক্ট স্পিচে যদি এক্সকিউজ মি, লিসেন, হ্যালো ইত্যাদি থাকে, এগুলো দ্বারা কি বোঝানো হয়? লিসেনারের দৃষ্টি আকর্ষণ করা বোঝানো হয়। যদি ডাইরেক্ট স্পিচে কোন কোন ওয়ার্ডগুলো থাকে? এক্সকিউজ মি, লিসেন, হ্যালো, এগুলো বলে আমরা নর্মালি কি করতে চাই? লিসেনারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই ক্ষেত্রে আমি এই যে এক্সকিউজ মি, লিসেন, হ্যালো এগুলোর পরিবর্তে কি বসাবো ইনডাইরেক্ট করার সময়? হি সেড টু হার, এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। হ্যাঁ, তাহলে সে তার কি দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞেস করেছে ঘড়িতে কয়টা বাজে। তাহলে আমরা কি লিখব? হি ড্রিউ, সেডের পরিবর্তে ওই যে এক্সকিউজের জন্য আমরা কি লিখেছি? হি ড্রিউ হার অ্যাটেনশান। হি ড্রিউ হার অ্যাটেনশান। ড্রিউ কেন লিখেছি? ড্র অ্যাটেনশানের পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, যেহেতু আমাদের এখানে কি আছে? সেড আছে। হি ড্রিউ হার অ্যাটেনশান অ্যান্ড আস্কড হোয়াট, আস্কড হার হোয়াট টাইম ওয়াজ বাই হার ওয়াচ। বাকিটা আমরা ইন্টারোগেটিভে যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ ইন্টারোগেটিভের নিয়মে করেছে, শুধু এক্সকিউজ মি এর পরিবর্তে কি লিখেছি? ড্রিউ হার অ্যাটেনশান। তাহলে আমাদের রুলসটা কি হবে? আমরা কি লিখব? স্পিকার প্লাস ড্রিউ হিজ
হার মাই অর দেয়ার যেরকম থাকে ওখানে মাই দেয়ার অ্যাটেনশান প্লাস রিপোর্টিং ভার প্লাস ডট 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 যা থাকে সেভাবে আমরা করব। আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করছি, কি কি ওয়ার্ডগুলো থাকলে খেয়াল করো। এক্সকিউজ মি, লিসেন, হ্যালো, এগুলোর পরিবর্তে কি লিখব? প্রথমে স্পিকার লিখব, যিনি স্পিকার থাকেন তাকে লিখব, তারপরে কি লিখব? ড্রিউ, হিজ, হার, মাই, দেয়ার যেটা থাকে অ্যাটেনশান, তারপরে রিপোর্টিং ভার্ব, এরপরে বাকিটা আমরা নর্মালি যেভাবে ইন্টারোগেটিভকে করি বা অ্যাসার্টিভকে করি সেভাবে করব, যেমন এখানে আমি করে তোমাদেরকে দেখিয়েছি। চলো আমরা এবার পরের রুলসে যাই। আওয়ার নেক্সট রুল, ডাইরেক্ট স্পিচে যদি বাই আল্লাহ, বাই জব, বাই গড, বাই মাই লাইফ, অনেক সময় ডাইরেক্ট স্পিচে এই ওয়ার্ডগুলো থাকে, বাই আল্লাহ, বাই জব, বাই গড, বাই মাই লাইফ। তখন আমরা ইনডাইরেক্ট করার সময় কি লিখব? শুরুতেই সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং, সোয়ারিংটা স্পেলিংটা দেখো, সোয়ারিং বাই আল্লাহ অর জব অর গড অর মাই লাইফ, অর্থাৎ যে ওখানে যেটা থাকে সেটা লিখবে। লিখে তারপরে আমরা কি করব? বাকিটা অন্যান্য নিয়মে অ্যাসার্টিভের নিয়মে করে ফেলবো, অথবা অন্যভাবে করতে পারো। প্রথমে সাবজেক্ট অর স্পিকার প্লাস সোয়ার প্লাস বাই আল্লাহ, গড, জব, মাই লাইফ অ্যান্ড ডট 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 ডট। যেমন এক্সাম্পল লিখেছি দেখো, বাই আল্লাহ হি সেড আই উইল নট লিভ দিস হাউস। তাহলে আমাদের শুরুতেই কি আছে? ডাইরেক্ট স্পিচে বাই আল্লাহ, বাই আল্লাহর পরিবর্তে আমরা কি লিখেছি? সোয়ারিং বাই আল্লাহ। আর এখানে যদি জব থাকতো আমরা কি লিখতাম? সোয়ারিং বাই জব, সোয়ারিং বাই গড, সোয়ারিং মাই লাইফ, সোয়ারিং বাই আল্লাহ, কমা হি সেড দ্যাট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা কি লিখেছি? হি সেড বসে গেছে, ইনভার্টেড কমা বাদ দিয়ে দ্যাট, হি সেড দ্যাট হি উড নট লিভ, দিস থাকলে দ্যাট হয়, দ্যাট হাউস। শুধু আমরা বাই আল্লাহর পরিবর্তে নতুন যেটা সেটা হচ্ছে সোয়ারিং বাই আল্লাহ, বাকিটা আমরা অ্যাসার্টিভের নিয়মে করে ফেলেছি। অথবা সোয়ারিং বাই আল্লাহ এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? হি সোয়ার বাই আল্লাহ, হি সোয়ার, সোয়ারের পাস্ট ফর্ম হচ্ছে সোয়ার, SWORE, SWEAR, সোয়ার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, SWORE, সোয়ার হচ্ছে পাস্ট ফর্ম। হি সোয়ার বাই আল্লাহ অ্যান্ড সেড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস। একই রকম শুধু সোয়ারিং বাই আল্লাহ এটা না লিখে কি লিখতে পারো? হি সোয়ার বাই আল্লাহ অ্যান্ড সেড দ্যাট হি উড নট লিভ দ্য হাউস। তাহলে ডিয়ার স্টুডেন্টস, হোপ দ্যাট দিস ইজ ক্লিয়ার টু ইউ। যদি এই ওয়ার্ডগুলো থাকে কি লিখবে? সোয়ারিং বাই আল্লাহ, অথবা সাবজেক্ট দিয়ে সোর দিয়ে বাই আল্লাহ, বাই জব, বাই গড। নাও উই আর গোয়িং ফর আওয়ার নেক্সট রুল। Dear learners, I have written here, ডাইরেক্ট স্পিচে কোনো প্রশ্নের উত্তরে যদি হোয়াই থাকে, কেউ যদি কোনো কোয়েশ্চেন করে এবং পরবর্তী উত্তরে যদি হোয়াই থাকে, তখন আমরা ইনডাইরেক্ট করার সময় কিভাবে করব? স্পিকার প্লাস ওয়ান্টেড টু নো দ্য রিজন, হোয়াইয়ের পরিবর্তে আমরা প্রথমে স্পিকারকে লিখে ফেলবো, তারপরে কি লিখব? ওয়ান্টেড টু নো দ্য রিজন অর আস্কড দ্য রিজন লিখব হোয়াইয়ের পরিবর্তে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আমি দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার? ফাদার আস্কড হিজ সান। আই ওয়ান্ট টু বি এ ফুটবলার সেড দ্য সান। হোয়াই? বাবা জিজ্ঞেস করেছে তুমি কি হতে চাও? ছেলে বলেছে আমি ফুটবলার হতে চাই। তখন বাবা জিজ্ঞেস করেছে হোয়াই, শুধু হোয়াই। তোমরা পরীক্ষায় কি করো? শুধু হোয়াইটা লিখে দাও, ফাদার আস্কড হোয়াই এটা লিখে দাও। নো, ওটা ইনকারেক্ট, ওটা হবে না। কিভাবে করতে হবে? হোয়াইয়ের পরিবর্তে আমরা কি জানতে চাই? কোনো কিছুর রিজন জানতে চাই, অথবা আস্কড দ্য রিজন।
ওয়ান্টেড টু নো দ্য রিজন অর আস্কড দ্য রিজন লিখতে হবে হোয়াই এর পরিবর্তে। তাহলে আমি অ্যান্সারটা কিভাবে লিখেছি দেখো, ফাদার আস্কড হিজ সান হোয়াট হি ওয়ান্টেড টু বি ইন ফিউচার। ইন্টারোগেটিভ ছিল, এটা ইন্টারোগেটিভের নিয়মে করেছি। I want to be a footballer said the son. The son replied, ওই যে উত্তর দিলে কি বলেছি, answered বা replied. The son replied that he wanted to be a footballer. পরে বাবা জিজ্ঞেস করেছে why, এখন কি করব, the father then wanted to know the reason. অনেক সময় তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টে আমরা দেখি কি লিখো তোমরা, দ্য ফাদার আস্কড হোয়াই, শুধু এটা লিখে দাও। দ্য ফাদার দেন ওয়ান্টেড টু নো দ্য রিজন অর দ্য ফাদার আস্কড দ্য রিজন। হোয়াইয়ের দ্বারা কি লিখতে হবে, ওয়ান্টেড টু নো দ্য রিজন অর আস্কড দ্য রিজন। এই জিনিসটা তোমরা খেয়াল করবে এবং মাথায় রাখার, মনে রাখার চেষ্টা করবে যে হোয়াই থাকলে কি লিখতে হবে, ওয়ান্টেড টু নো দ্য রিজন অর আস্কড দ্য রিজন। এবার আমরা চলো আমাদের পরের রুলসে কি আছে দেখি। ডিয়ার স্টুডেন্ট, হিয়ার আই হ্যাভ রিটেন ডাইরেক্ট স্পিচে ট্যাগ কোয়েশ্চন থাকলে ট্যাগের আগের অংশ ইন্টারোগেটিভের নিয়মে করতে হবে এবং ট্যাগের অংশের জন্য অ্যাসিউমড দ্যাট প্লাস অ্যাসার্টিভের নিয়মে করতে হবে। অনেক সময় ডাইরেক্ট স্পিচটা ট্যাগ কোয়েশ্চনে থাকে, তখন তোমাকে কি করতে হবে, ট্যাগের আগের অংশ অর্থাৎ ট্যাগ কোয়েশ্চনের আগের অংশটা, ট্যাগ যেখানে থাকবে আগের অংশটা ইন্টারোগেটিভের নিয়মে করতে হবে। আমরা যেভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে করি সেই নিয়মে করবে এবং ট্যাগের যেই অংশটা থাকবে ট্যাগের অংশের জন্য কি লিখবো আমরা, অ্যাসিউমড দ্যাট। কি লিখবো, কি লিখেছি আমি এখানে সার্কেল করে দিয়েছি, ভালো করে খেয়াল করো, অ্যাসিউমড দ্যাট প্লাস অ্যাসার্টিভের নিয়মে করতে হবে। অ্যাসিউম দ্যাট করব, পরে অ্যাসার্টিভ নিয়ম যেভাবে আমরা করি সেভাবে করব। ট্যাগ অংশটি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। এটা তো তোমরা ট্যাগ কোয়েশ্চনে জানোই, ট্যাগ কোয়েশ্চনে করো, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। দিস ইজ অ্যান এক্সাম্পল, ডেলা said to Jim, Della said to Jim, I am without my hair, ain't I? তাহলে দেখো এই ডাইরেক্ট স্পিচটি ট্যাগ কোয়েশ্চনে আছে। ডেলা said to Jim, I am without my hair, ain't I? তাহলে কিভাবে করেছি দেখো, ডেলা আমরা কি কতটুকু আমাদের ট্যাগের আগের অংশ দেখো তো, I am without my hair, আর ট্যাগের এখানে সেডের পরিবর্তে আমরা কি লিখবো, আস্কড। ডেলা আস্কড জিম, এই অংশটাকে আমরা কার মতো করে লিখবো বলেছি, রুলসে দেখো ইন্টারোগেটিভের মতো। ইফ শি, আইটা কাকে বোঝাচ্ছে, ডেলাকে বোঝাচ্ছে। ইফ শি, এমটা কি হবে, ওয়াজ, শি ওয়াজ উইদাউট হার হেয়ার। তারপরে এন্ড, ট্যাগ কোয়েশ্চনের জন্য কি লিখবো, এন্ট আই। এন্ড ট্যাগের জন্য কি লিখবো, অ্যাসিউমড দ্যাট, ASSUMED, অ্যাসিউমড দ্যাট। বাকিটা কিসের মতো করব বলেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। এন্ট আই, আইটাকে আগে আনবো, আর এন্ট মানে কি আর নট আর কি, ওটা পড়ে যাবে। আইটাকে ডেলা, এজন্য কি লিখেছি শি, আর হ্যাঁ এটা কি আবার বলেছি কি অ্যাফার্মেটিভ, নেগেটিভ থাকলে সেটা কি হবে, অ্যাফার্মেটিভ হবে। তাহলে কি হবে, দ্যাট শি ওয়াজ। আর এখানে যদি এম আই থাকতো, এম আই, তাহলে আমরা কি লিখতাম, শি ওয়াজ নট। রুলসটা ডিয়ার গার্লস, রুলসটা আমি আরেকবার বলছি, ফলো করো। ডাইরেক্ট স্পিচের যদি রিপোর্টেড স্পিচটি কিসে থাকে, ট্যাগ কোয়েশ্চনে থাকে, দেখো আই এম উইদাউট মাই হেয়ার, এন্ট আই, তাহলে আমরা কি লিখব, সেইডের পরিবর্তে কি লিখব, আস্কড লিখব। অর্থাৎ ট্যাগ কোয়েশ্চনের আগের অংশটা ইন্টারোগেটিভের নিয়মে হবে। ডেলা আস্কড জিম,
সেডের পরিবর্তে কি বসবে আস্কড বসবে ইনভার্টেড কমা বাদ দিয়ে আমরা কি লিখি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ লিখি ইফ লিখেছি তারপরে আই এম আই কাকে বোঝাচ্ছে ডেলাকে শি ওয়াজ উইদাউট মাই হেয়ার মানে হার হেয়ার কমা ছিল আমরা এখানে কি লিখেছি এন্ড লিখে আমরা ট্যাগ কোশ্চেনটার জন্য কি লিখব অ্যাসিউমড দ্যাট হ্যাঁ বাকি অংশটা কার মতো করব অ্যাসার্টিভের নিয়মে তাহলে আইটা কি হলো শি তারপরে এইন্ট আবার বলেছি কি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে এইন্ট তাহলে এম এর পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়াজ আর এখানে যদি হতো এম আই ধরো আমি এখানে লিখলাম এম আই তখন কি হতো ওয়াজ নট অ্যান্ড অ্যাসিউম দ্যাট ওয়াজ নট যদি কি থাকে এটা যদি কি থাকে অ্যাফার্মেটিভে থাকে এখানে নট আনতে হবে এটা যদি নেগেটিভে থাকে এখানে কি বসবে না নট বসবে না আর বাকিটা কার মতো হবে অ্যাসার্টিভের মতো হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রুলস অ্যান্ড ইউ আর ভেরি মাচ কনফিউজড ইন দিস রুলস সো গার্লস ট্রাই টু রিমেম্বার দিস রুল নাও উই আর গোয়িং ফর আওয়ার নেক্সট রুল স্টুডেন্টস লুক এট হোয়াইট বোর্ড হিয়ার আই হ্যাভ রিটেন ডাইরেক্ট স্পিচের শুরুতে কি থাকে ওয়েল ও আই সি এই শব্দগুলো থাকলে কি কি লিখেছি দেখো ওয়েল ও আই সি থাকলে তা আমরা কি করব ইনডাইরেক্ট করার সময় বাদ দিয়ে শুরুতে সেন্টেন্সের মুড অনুযায়ী এক্সপ্রেসিং সারপ্রাইজ এগ্রিমেন্ট অর ইন্ডিগনেশন বসাবো হ্যাঁ লুক থাকলে যদি থাকে কি লুক থাকলে তখন আমরা কি লিখব ড্রয়িং অ্যাটেনশন বুঝতে পেরেছ স্টুডেন্টস কি বলেছি সেন্টেন্সের শুরুতে যদি কি থাকে ওয়েল ও আই সি এগুলো থাকলে আমরা সেন্টেন্সটা পড়ে সেন্টেন্সের মুড অনুযায়ী কি বসাবো এক্সপ্রেসিং সারপ্রাইজ যদি সারপ্রাইজ বোঝায় আমরা কি লিখবো এক্সপ্রেসিং সারপ্রাইজ অর agreement expressing agreement or expressing indignation agreement মানে বুঝো রাজি হওয়া তারপরে indignation মানে হচ্ছে কি ক্ষোভ প্রকাশ করা আর বিস্ময় প্রকাশ করা হলে আমরা কি লিখব সারপ্রাইজ আর যদি লুক থাকে তখন আমরা কি লিখব ড্রয়িং অ্যাটেনশন এক্সাম্পল লিখেছি দেখো আই লিভ এট মিরপুর সেড দ্য স্টুডেন্ট আই সি said the teacher it's long distance from here হ্যাঁ তাহলে আমরা কি লিখেছি দেখো the student said that he lived at মিরপুর এটা লিখে ফেলেছে আমরা অ্যাসার্টিভের নিয়মে তারপর টিচার কি বলেছে দেখো I see said the teacher it's long distance from here তাহলে ওই যে টিচারের I see লিখেছে এটা বাদ দিব বাদ দিয়ে টিচার এই সেন্টেন্সটার মুড কি বোঝাচ্ছে সারপ্রাইজ বোঝাচ্ছে ইটস এ লং ডিস্টেন্স তাহলে কি বোঝাচ্ছে সারপ্রাইজ এজন্য আমরা কি লিখেছি এক্সপ্রেসিং সারপ্রাইজ দ্য টিচার said that it was long distance from there বুঝতে পেরেছো স্টুডেন্টস কি বলেছে এখানে ওই যে আই সি এটা দ্বারা এই সেন্টেন্সে টিচার সে বলেছে আমি মিরপুরে থাকি টিচার এটা শুনে বিস্ময় প্রকাশ করেছে যে এই জায়গা থেকে অনেক দূরে সেই জন্য আমরা কি লিখেছি দ্য এক্সপ্রেসিং সারপ্রাইজ দ্য টিচার সেড দ্যাট ইট ওয়াজ লং ডিস্টেন্স ফ্রম দেয়ার So dear students, I hope that you have understood all the rules at your home. I hope that you practice this rule again and again and everybody try to obey the norms and regulation of your religions. Be safe and sound. Goodbye.